তো একটা ইনস্ট্রুমেন্টলি আমরা হোয়াট আর দ্য পয়েন্টস টু বি ডিসকাসড। নাম্বার 1, আইডেন্টিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট। যে ইনস্ট্রুমেন্টটা দেবে তোমাকে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আইডেন্টিফাই করতে হবে, বলতে হবে। আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টটা আমি নিলাম, এটা নিয়ে আমি প্রথমে এটা কি সিমস বলো, একজন কেউ বলো সিমস, আরে একজন বলো, হ্যাঁ সিমস ডাবল ব্লেডেড, দুটো ব্লেড আছে, ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভাইজিনাল স্পেকুলাম। তাহলে এটা হলো আইডেন্টিফিকেশন উইথ ডেসক্রিপশন। এরপর হচ্ছে হোয়াট ইট ইজ মেড অফ, এটা কিছু তৈরি। মোস্ট অফ দ্য ইনস্ট্রুমেন্টস আর মেড অফ স্টেনলেস স্টিল, কিছু সাম ইনস্ট্রুমেন্টস আর মেড অফ প্লাস্টিক, ফাইবার, রাবার, যেমন রাবার ক্যাথিটার, মেটাল ক্যাথিটারও আছে, রাবার ক্যাথিটারও আছে। সো নেক্সট জানতে হবে হোয়াট ইট ইজ মেড অফ। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হাউ ইট ইজ স্টেরিলাইজড, হাউ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ স্টেরিলাইজড, এটা জানতে হবে। Almost all instruments are sterilized by boiling or autoclave, excepting the sharp ones. Sharp instruments বলতে স্ক্যালপেল তো আজকাল ডিসপোজেবল ব্যবহার করা হয়, শুধু সিজার্স এইগুলো আমরা কেমিক্যাল স্টেরিলাইজেশন করি, সাইডেক্স সলিউশন বা এতে ডুবিয়ে রাখতে হয়। তাহলে নেক্সট পয়েন্ট হলো ডেসক্রিপশন, মানে স্টেরিলাইজেশন। তারপরে ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে কি, হোয়াট আর ইটস ইন্ডিকেশনস, আমরা কখন এটা ব্যবহার করব, কোন কোন কাজে আমার এই ইনস্ট্রুমেন্টটা, আই ইউজ দিস ইনস্ট্রুমেন্ট, হোয়াট আর দ্য কন্ট্রা ইন্ডিকেশনস, কখন এটা এই ইনস্ট্রুমেন্টটা কখন আমি ব্যবহার করব না। নাম্বার 5 হচ্ছে শো মি দ্য প্রসেস অফ ইউজ, মানে হাউ ইউ উইল ইন্ট্রোডিউস, হাউ ইউ উইল ইউজ ইনস্ট্রুমেন্টের, কিভাবে ইউজ করবে। স্পেকুলামটা দিলাম, তুমি ভাইজিনাল স্পেকুলাম কিভাবে ইউজ করবে। ফাইনালি ইটস রিস্কস অ্যান্ড কমপ্লিকেশন, ডেঞ্জার্স অ্যান্ড কমপ্লিকেশনস, এই ইনস্ট্রুমেন্ট করতে গিয়ে পেশেন্টের কি ক্ষতি হতে পারে। সো এই পয়েন্টগুলো উইল হ্যাভ টু ডিসকাস দিস পয়েন্টস। নাম্বার 1 আইডেন্টিফিকেশন, নাম্বার 2 হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য পেশেন্ট, ডেসক্রিপশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট, নাম্বার 3 হচ্ছে হাউ ইট ইজ স্টেরিলাইজড। আর একটা বলতে বলেছি পার্টস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তার কি কি, সব ইনস্ট্রুমেন্টের পার্ট থাকে না, ক্যাথিটারের কোনো পার্ট নেই, কি ধরনের একটা ফরসেপস দিয়েছে, ফরসেপসে অনেকগুলো পার্ট আছে, সেই পার্টগুলো কি কি পার্ট দিয়ে তৈরি, এগুলো জানতে হবে। How it is sterilized, use, method of use, indication আর dangers and complications। এই ইনস্ট্রুমেন্ট আমি যদি মিস ইউজ করি তাহলে কি কি কমপ্লিকেশন ইট মে রেজাল্ট ইন। ঠিক আছে, গেল। তাহলে আমরা যদি এইটা দিয়েই শুরু করি, এটাকে রাইটলি ডিসক্রাইব যে দিস ইজ সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভাইজিনাল স্পেকুলা। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টের হ্যান্ডেল কোথায়, কোনটা হ্যান্ডেল, এই পোর্শনটা হ্যান্ডেল, এইটা হ্যান্ডেল নয়, কিন্তু এটা একটা ব্লেড, এটা একটা ব্লেড, ডাবল ব্লেডেড কেন, দিস টু আর অফ ডিফারেন্ট সাইজেস, ইউ উইল ইনসার্ট দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য ভ্যাজাইনা। আচ্ছা, এবার হচ্ছে সিমস, ভাই এটা সিমস নামটা সব জিনিসের যদি নাম মনে থাকে না থাকে কিছু যায় আসে না, কিন্তু সিমসের নামটা জানতে হবে, কারণ এটার সঙ্গে সিমস এটা আবিষ্কার করে, এই ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি ডেভেলপ করেছিল ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলাতে। এইটা দিয়ে পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম ছাড়াও এর একটা ইউজ আছে, এই ভিভির কেস তোমরা পড়েছো ক্লাসে, ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা, ডেলিভারি হতে গিয়ে বা সার্জিক্যাল ট্রমাতেও হতে পারে, ভ্যাজাইনা আর কি বলে ব্লাডারের মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন হয়ে যায়, মানে ওদের মাঝখানে লেয়ারটা থাকে না, একটা কন্টিনিউয়াস ইউরিন হতে থাকে, ব্লাডারে একটা ফুটো হয়ে গেছে ভ্যাজাইনা দিয়ে। হ্যাঁ, ভ্যাজাইনা অ্যাকচুয়ালি প্রলং লেবারে হয়, অ্যাভাসকুলার নেক্রোসিস হয়, বাচ্চার মাথা অনেকক্ষণ যখন চেপে আছে, দ্য ব্লাডার ইজ প্রেসড বিটুইন দ্য ফিটাল হেড অ্যান্ড সিমফিসিস পিউবিস, প্রেস হয়ে থাকলে ওটা কি হয়, অনেকক্ষণ যদি লম্বা সময় ধরে হয়, ইট কজেস অ্যাভাসকুলার নেক্রোসিস। এবং এটা পেশেন্টের এমনি কিছু হলো না, বাচ্চা হওয়ার পর তুমি ছেড়ে দিলে, বাড়ি চলে গেলো, সব হয়ে গেলো, 8-10 দিন পরে ওখান থেকে লিকিং শুরু হয়। সার্জিক্যাল যদি হয়, সার্জিক্যাল ইমিডিয়েট হবে, তুমি কেটে ফেলেছো ব্লাডার, অপারেশন করতে গিয়ে, হিস্টেক্টমি করতে গিয়ে বা ভাইজাল হিস্টেক্টমি করতে গিয়ে, সেখানে তোমার তখন সাথে সাথেই হবে। কিন্তু অবস্ট্রাটিক কজে যখন অ্যাভাসকুলার নেক্রোসিস হয়, এটা ইউজুয়ালি 7 থেকে 10 দিন পরে হবে। অর্থাৎ তুমি পেশেন্টকে ছেড়ে দিলে, কোনো কমপ্লেন নেই, সব ঠিক আছে, 10 দিন পরে পেশেন্ট ফিরে এলো,
যে আমার আই এম ড্রিবলিং ইউরিন। হ্যাঁ, তো এইটা এই ইনস্ট্রুমেন্টটা এটা পিকিউলিয়ার দেখো, এটাকে বলা হয় ট্রাফ, একটা গর্ত মতো, যে থ্রু আউট দ্য হোল লেন্থ অফ দ্য ইনস্ট্রুমেন্ট দেয়ার ইজ এ ট্রাফ। এই একটা ক্যানেলের মতো গোটা ইনস্ট্রুমেন্টটা। এটা হচ্ছে কি আমরা যখন ইউজ করবো ডিসি ডি যা করি, যে ব্লাডটা যাতে স্পয়েল না হয়, ব্লাডটা এর মাঝখান দিয়ে এসে নিচে পড়বে এইটা। আর এই ইনস্ট্রুমেন্টটার একমাত্র ইউজ হচ্ছে, এটা তোমরা জানো কি জানি না, ভিভিএফ এ ইউরিন কালেকশন। ভিভিএফ একটা কেসে তুমি অপারেশন করার আগে ইউরিনে যদি ইনফেকশন থাকে, যে কোনো ইনফেকশনে অপারেশন রেজাল্ট ভালো হয় না, তো ভিভিএফ পেশেন্টে তো ইউরিন কালচার করতে পারবে না, তার তো সবসময় ড্রিবলিং হচ্ছে, ইউরিন কালেক্ট করবে কি করে, তাদেরকে এটা দিয়ে কালেক্ট করা হয়। এটা তুমি জাস্ট ভিভিএফ এর কাছে ধরলে ইউরিনটা এখানে জমা হবে, এই ইউরিনটা গিয়ে তুমি কালচার করতে, এইভাবে কালেক্ট করতে। অন্যদের যেমন ক্যাথিটার দিয়ে করে বা পেশেন্টকে পাস করতে বলে, এর আদার দেন পোস্টেরিয়র ভাইজানাল স্পেকুলাম এর হচ্ছে কালেকশন অফ ইউরিন ইন ভিভিএফ কেস, এটা ইউজ করা হয় ইউরিন কালেকশন করতে। আচ্ছা, এবার হচ্ছে পার্টস তো বললাম, দুটো ব্লেড দু রকম, এই মাঝখানটা হ্যান্ডেল, ভুল করেও এটা অন্যটাকে হ্যান্ডেল বলবে, ধরার সময় আমরা এরকমই ধরি, কিন্তু দিস ইজ দ্য হ্যান্ডেল। আচ্ছা, হাউ টু ইন্ট্রোডিউস ইট, পড়েছো তো, একজনকে দেখাও কি করে ইন্ট্রোডিউস করবে। এই সামনে বসে আছে, বলো হাউ উইল ইউ ইন্ট্রোডিউস ইট, কি করে ইন্ট্রোডিউস করে, কেউ জানে না, একটু পড়েছি তো স্পেসিফিক্স তোমাদের। হ্যাঁ বলো, কে বলছো, বলো বলো। কার লেফট ল্যাটারাল পজিশন, পেশেন্ট লেফট ল্যাটারালে থাকবে। হ্যাঁ, সেটা সিমস যখন করেছিল, আচ্ছা সিমসের এটা বলে দিই, সিমস ট্রায়াড একটা করে জিজ্ঞাসা করে পরীক্ষা, ও যেটা বলছে ওটা হচ্ছে পেশেন্টের পজিশন, সিমস পজিশন বলে, লেফট ল্যাটারাল এতে হিপটা পার্সিয়ালি ফিক্সড, নি ফিক্সড, এটাকে বলে লেফট ল্যাটারাল পজিশনে পেশেন্ট শোবে, পেশেন্টের পজিশন হচ্ছে লেফট ল্যাটারাল, ইউজ অফ দিস স্পেকুলাম, সিমস পজিশন ওটা, সিমস স্পেকুলাম এটা। 3 নম্বর হচ্ছে ভিভিএফ তখন রিপেয়ার করা হতো সিলভার ওয়্যার দিয়ে, সিলভার ওয়্যার, ওই সিম রূপোর তার সিলভার ওয়্যার দিয়ে, তখন তো এত রকম সুচার মেটেরিয়াল বেরোয়নি, আজকাল তো আর কেউ রূপোর তার ইউজ করে না, তো সিলভার ওয়্যার দিয়ে রিপেয়ার করাতে। এই তিনটাকে একসঙ্গে বলা হয় সিমস ট্রায়াড। সিমসের কথা উঠলেই সিমস ট্রায়াড খুব জিজ্ঞাসা করে। সিমস ট্রায়াডের তিনটে কি কি পার্ট হলো তাহলে, সিমস পজিশন, লেফট ল্যাটারাল পজিশন, সিমস পজিশন, সিমস স্পেকুলাম অ্যান্ড সিমস সিলভার ওয়্যার, এই তিনটেকে একসঙ্গে সিমস ট্রায়াড বলে। ওটা তো টিপিক্যালি তুমি বললে ভিভিএফ যখন আমরা এক্সামিন করব তখন আমরা সিমস পজিশন করি, নর্মালি তো আমরা সবাইকে ওইভাবে দেখি না, আমরা আউটডোরে কিভাবে ইউজ করি, পেশেন্ট ডরজাল পজিশনেই থাকে, লিথোটমি করে পা দূর করে। হাউ টু ইন্ট্রোডিউস দিস, তোমাদের বই যা লেখা আছে সেটাই বলবে। এটাকে এই ভাইজানার লং অ্যাক্সিস, এটা বাঁ হাত দিয়ে লেবিয়া দুটো সেপারেট করবে, এইটাকে এইদিকে বা এইদিকে, অর্থাৎ এই লং অ্যাক্সিস ভাইজানার সঙ্গে এটা লং অ্যাক্সিস থাকবে, দেন ইট উইল বি রোটেটেড টু 90 ডিগ্রি। বুঝতে পারলে সবাই, দেখতে পেয়েছো? এইভাবে ইন্ট্রোডিউস ভাইজানা লেবিয়া, সবসময় এইটা বলতে হবে যে উইথ মাই লেফট ইন্ডেক্স এন্ড থাম আই উইল সেপারেট দ্য লেবিয়া, দেন আই উইল ইনসার্ট দ্য ইনস্ট্রুমেন্ট অ্যালং দ্য লং অ্যাক্সিস অফ দ্য ভাইজানা। এইভাবে আমি ইনস্ট্রুমেন্টটা ঢোকালাম, ঢুকিয়ে এটাকে 90 ডিগ্রি রোটেট করব। ঠিক আছে, তাহলে এটা গেল কি করে ইউজ করব। 3 নম্বর হচ্ছে এইটা যদি এক্সামিনার নিজের থেকে বলতে যাও না, এটুকুই বলবে। অ্যাকচুয়ালি কিছু কিছু বই আছে, তোমাদের লেভেলে লাগবে না, যে এটা বললে এক্সামিনার রেগে যাবে, এক্সামিনার যদি না জানে রেগে যাবে, তো আগে ওটা বলবে, তারপরে যদি এক্সামিনার কিছু বলে যে আর কিছু জানবে। অ্যাকচুয়ালি আইডিয়ালি দিস শুড বি ইনসার্টেড ডাইরেক্টলি, বিকজ এই যে ওরা বলে অনেকে যারা এটা বলে তারা বলে ভেজিনা লেগে যাবে, কিন্তু তা কোনো হয় না। ভাইজানা ইজ ওয়াইডার ফ্রম সাইড টু সাইড দেন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। তুমি যদি ইফ ইউ লুক এট দ্য ক্রস সেকশন অফ ভাইজানা, ইট ইজ লাইক এ এইচ লেটার। হ্যাঁ, ভাইজানা ওয়াইডার অনেকটা, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লেন্থের থেকে ওয়াইডার হয়, কিন্তু দরকার নেই, বইয়ে এই লেখা আছে যা, এক্সামিনাররাও এটাই চাইবে। যদি জেনে রাখো জিনিসটা, জেনে রাখলে যদি জিজ্ঞাসা করে যে এটা কি অন্যভাবে ঢোকানো যায় না, বাট আইডিয়ালি ইট শুড বি রিসার্টেড লাইক দিস, বললে অনেকে রেগে যাবে। আমি তো বার করিনি, আমি পড়েছি কোথাও না কোথাও। এবং তার এক্সপ্রেশনটা হচ্ছে এটাই
যে ভ্যাজানা, তুমি যদি বইতে দেখবে ভ্যাজানার ক্রস সেকশনের ছবি দেওয়া আছে, ভ্যাজানাটা এইচ লেটারের মতো দেখতে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কম, ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি। যাই হোক, তাহলে এটা গেল ইন্ট্রোডাকশন হলো। এবার এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি? এর অ্যাডভান্টেজ, অ্যান্ড দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট কমনলি ইউজড ইনস্ট্রুমেন্ট ইন গাইনোকোলজি, মানে সবেতেই প্রায় ইনস্ট্রুমেন্টটা লাগে। মোস্ট কমনলি ইউজড ইনস্ট্রুমেন্ট হচ্ছে সিমস ভাইনাল স্পেকুলাম। এর অসুবিধাটা কি হচ্ছে, যে যদি কারুর ধরো একটুখানি সিস্টোসিল থাকে, তাহলে আমরা সামনেটা দেখতে পাই না, অর্থাৎ শুধু এটা দিয়ে আমরা একবারে উই ক্যানট লুক আপ টু দ্য সার্ভিক্স ইফ দেয়ার ইজ সাম অ্যামাউন্ট অফ সিস্টোসিল। প্যারাসোমেন, একটু ল্যাক্স পেরিনিয়াম, ভ্যাজানাল ওয়াল ল্যাক্স হয়ে গেছে, তাদেরকে ওটা নেমে আসে, তুমি ভেতরটা দেখতে পাও না। এর সঙ্গে তোমাকে আরেকটা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়, অ্যান্টেরিয়র ভ্যাজানাল রিট্রাক্টর। সেটা এখানে আছে কিনা দেখতে পেলাম না, ওটা খুঁজছিলাম। সেটা খুব একটা ইউজ হয় না, থিওরিটিক্যাল জানার জন্য জানা দরকার যে ওটার সঙ্গে এটা কমনলি কিসে ইউজ হয়, প্রায় সব গাইনোকোলজিক্যাল অপারেশনে এটা লাগে না। তুই যে কোনো ডিসিডি, কপার টি পরানো, কপার টি খোলা, ভ্যাজানাল হিস্টেক্টমি, প্রায় সব অপারেশন, অলমোস্ট অল গাইনোকোলজিক্যাল অপারেশনে দিস ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড। সেই জন্য কি ইভেন ফর এক্সামিনেশন, তাই বললাম দিস ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ইনস্ট্রুমেন্ট ইন গাইনোকোলজি। আচ্ছা, এবার এর কতগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। সবেরই কিছু ডিসঅ্যাডভান্টেজ, কিছু অ্যাডভান্টেজ আছে, তাই তো অন্যগুলো আছে, নাহলে তো একটাই থাকতো। তো এর ডিসঅ্যাডভান্টেজ কি? এর ডিসঅ্যাডভান্টেজ একটা বললাম যে অ্যান্টেরিয়র ওয়ালটা প্রোল্যাপস থাকলে ভালো দেখা যায় না, অ্যাডিশনাল একটা ইনস্ট্রুমেন্ট লাগে, এটা 1 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টু ইউজ দিস ইনস্ট্রুমেন্ট তোমার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। মানে তুমি যদি অপারেশন দেখতে লাগে না, পেশেন্ট দেখতে লাগলো না, কিন্তু এটা যদি অপারেশন করো, বিকজ ইট ইজ নট সেলফ রিটেনিং, পড়ে যাবে, পেশেন্ট একটু নড়লে এটা পড়ে যাবে, সেই জন্য এটা একজনকে ধরে থাকতে হবে। তুমি যখন ধরো ডিসিডি করছো, এটাকে একজনকে ধরে রাখতে হবে। সো অ্যাসিস্ট্যান্ট হচ্ছে নেসেসারি, এটা একা একা ইউজ করা যায় না। একজনে এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে তুমি কোনো অপারেশন করতে পারবে না, এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এবার আর একটা ডিসঅ্যাডভান্টেজ কেউ বলতে পারবে বুদ্ধি করে, এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করতে গেলে পেশেন্টের কোমরটাকে তোমরা ব্রিং দ্য পেশেন্ট বাটক দ্য এজ অফ দ্য টেবিল, এজ বর্ডার মার্জিনে আনতে হবে। ধরো একটা খুব খারাপ পেশেন্ট, তুমি গাইনি থেকে তোমাকে রেফার করেছে, একটা মেডিসিন ওয়ার্ডে খারাপ পেশেন্ট আছে, একটা ইরেগুলার ব্লিডিং আছে, তুমি তাকে এক্সামিন করতে গেলে সার্ভিক্সটা একটু দেখবো, পেশেন্টটা বেডের মাঝখানে এসেছে, বেডের মাঝখানে তুমি ঢোকাতে পারবে, দেখতে পারবে না। দিস ইজ অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করতে গেলে পেশেন্টকে ধারে নিয়ে আসতে হবে বেডে, দিয়ে তুমি এটা ভ্যাজানের মধ্যে ইন্ট্রোডিউস করে নিচে ধরবে, মাঝখানে হলে তো এটাকে এরকম ঢোকাতে পারবে না। তাহলে এই একটা মরিবাল্ড পেশেন্ট তোমার গাইনির অন্য জায়গা থেকে রেফার করেছে, সেই পেশেন্টকে টেনে ধারে নিয়ে আসা, পেশেন্টকে ডিস্টার্ব করে, তার নাকের অক্সিজেন হাতে নানা রকম চলছে, সবগুলো ডিস্টার্ব হয়ে যাবে টেনে নামাতে গেলে। হ্যাঁ, তো এইটা এই ইনস্ট্রুমেন্টের একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটাকে যতক্ষণ না তুমি বেডের ধারে নিয়ে আসছো ততক্ষণ ইউ ক্যানট ইউজ দিস ওয়ান। তো এই যে ডিসঅ্যাডভান্টেজগুলো, সেখানে এই হচ্ছে কত অনেকগুলো এর ডিসঅ্যাডভান্টেজ স্টার্টেড বাই বা ম্যানেজড বাই দিস ইনস্ট্রুমেন্ট। এটা কি কাসকোজ বলো, আরে পুরোটা বলো না, কাসকোজ আমি কি বলেছি, আইডেন্টিফিকেশন প্লাস ডেসক্রিপশন, তোমার ডেসক্রাইব করতে হবে তো ইনস্ট্রুমেন্টটা। ডবল ব্লেডেড বাইভালভ বলে এটাকে, যাই হোক, হ্যাঁ বাইভালভ, সেলফ রিটেনিং, সেলফ রিটেনিং, দিস ইজ নট সেলফ রিটেনিং, দিস ইজ রিটেনিং, এটা সেলফ রিটেনিং, এটা লাগিয়ে দিলে রয়ে যাবে, তো কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে না। আর কি ভাব গেল, আরেকটা পয়েন্ট আছে, কাসকোজ, বাইভালভ, সেলফ রিটেনিং, হ্যাঁ বলো, আরে ভয় পাচ্ছ কেন, বলো না, যা মনে আসছে বলো না, কেউ তো খেয়ে দেবে না। হ্যাঁ, মেটালিক আর ভ্যাজানাল স্পেকুলাম, আর কি আর একটা পয়েন্ট বলতে হবে, অ্যাডজাস্টেবল। এইটা যেমন তুমি ডিফারেন্ট সাইজ অফ ভ্যাজানার জন্য
ডিফারেন্ট ব্লেড তুমি ইউজ করছো বা ডিফারেন্ট সাইজের ইনস্ট্রুমেন্ট করছো, এইটা দিস ইজ অ্যাডজাস্টেবল। অর্থাৎ ভ্যাজানাটা কত, এই যে এখানে একটা স্ক্রু আছে, এই যে স্ক্রু আছে, তুমি ধরো কারুর যদি মানে এটা এতটা অবধি এটা বাড়ানো যাবে, যদি ভ্যাজানা ছোট হয় তুমি এইটুকুও করতে পারো। এইটুকু করলে এই যে স্ক্রুটা আছে পেছনে, এই স্ক্রুটা যদি তুমি এঁটে দাও, এই যে স্ক্রুটা আমি যে এঁটে দিলাম, দেখো এটা অ্যাডজাস্টেড, এটা এর থেকে তুমি আর এটাকে মানে এটা ছোট করে দিলাম, এটা আর কোল্যাপস করে যাবে না। এইটা যদি না দাও, এটা যদি এখানে থাকে কি হবে, তুমি এরকম এটা ঢুকিয়ে দিলেই তো কোল্যাপস হয়ে যাবে। সেটাতে না হয় এটা তুমি আঁটবে অ্যাডজাস্ট করে, কতটা কিরম সাইজের ভ্যাজানাতে তোমার লাগবে এটা অ্যাডজাস্টেবল। তাহলে কাসকোজ, বাইভাল, সেলফ রিটেনিং, অ্যাডজাস্টেবল, মেটালিকটা বললেও চলবে, যাই হোক বলবে অ্যাডজাস্টেবল। এটা কিন্তু আর পোস্টিরিয়র ভাইনাস স্পেকুলাম, তো এটা আর পোস্টিরিয়র না, ইট ইজ ভ্যাজানাল স্পেকুলাম। এটা অ্যান্টিরিয়র পোস্টিরিয়র দুটোকেই রিট্র্যাক্ট করবে, সেই জন্য এটার ক্ষেত্রে আর অ্যান্টিরিয়র আর পোস্টিরিয়র বলবে, ইট ইজ ভ্যাজানাল স্পেকুলাম স্রেপ। তাহলে কি হলো, কাসকোজ, বাইভাল, সেলফ রিটেনিং, অ্যাডজাস্টেবল, মেটালিক, বাস, দিস ইজ দ্য রাইট মেথড। এইভাবে ডেসক্রিপশন করতে হয়, অ্যাডজাস্টেবল হলো। তাহলে এই একটা ইনস্ট্রুমেন্ট ছিল, আবার এটা এলো কেন, দরকার কি ছিল? তাহলে এর যেগুলো ডিসঅ্যাডভান্টেজ ছিল, যে এতে তুমি যদি প্রোলাপস থাকে, মানে রিল্যাক্সড পেরিনিয়াম বা ভ্যাজিনাল ওয়াল উইক থাকে, তাহলে তুমি দেখতে পাবে না, আর একটা অ্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট লাগবে। এতে সেটা লাগছে না, বিকজ ইট উইল সেপারেট বোথ। তোমরা বাংলা বুঝো, সব বাংলা বুঝতে পারো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? বুঝতে পারো তো? এটা কি হয়, সো it will retract both the walls, this will retract the posterior, this will retract the anterior wall, আলাদা কোনো ইনস্ট্রুমেন্ট লাগছে না। এটা হলে ওর একটা অ্যাডভান্টেজ হলো। আর একটা সেলফ রিটেনিংয়ের জন্য কি হচ্ছে, যে তুমি এটা কোনো অ্যাসিস্ট্যান্ট লাগছে না, এটা এরকম ভাবে রেখে দিলে ইট উইল রিমেন অ্যাজ সাচ। হ্যাঁ, সো ইট ইজ সেলফ রিটেনিং, অ্যাসিস্ট্যান্ট লাগছে না। 3 নম্বর যেটা বলছিলাম, বেডের মাঝখানে, এটাকে বেডের মাঝখানে ইউজ করা যাবে, এটাকে আরামসে ইউজ করা যাবে। তোমার ওই যে বলছি একটা খারাপ পেশেন্ট তুমি দেখতে গেছো, হ্যাঁ তাই তো, সেইভাবেই তো হয়, নাহলে এতগুলো জিনিস আছে কেন? তাহলে তো একটাই ব্যবহার হতো, তার যদি সব সেটাই যদি সব ভালো হতো, তাহলে সেটাই তো ব্যবহার হতো। তো এর তাহলে এর 3টে অ্যাডভান্টেজ আমি বললাম। একটা হচ্ছে ইট ইজ সেলফ রিটেনিং, নাম্বার 1 অ্যাডভান্টেজ। নাম্বার 2 অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট লাগছে না। না অ্যাডজাস্টেবল তো ডেসক্রিপশনে হয়ে গেছে, এর থেকে অ্যাডভান্টেজ কি বলছি, এটা হচ্ছে তোমার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে না, মানে আলাদা ইনস্ট্রুমেন্টের সঙ্গে ব্যবহার করতে হচ্ছে না, মানে ফর অবজারভেশন। 3 নম্বর হচ্ছে পেশেন্টকে তুমি ইউ ক্যান এক্সামিন ইন দ্য মিডল অফ দ্য বেড অলসো উইথ দিস ওয়ান। এমনিতে তো সেটা লোকে বলবে সেটা কি অ্যাডভান্টেজ, পেশেন্টকে ধারে আনতে কি অসুবিধা, কিন্তু যে আমি উদাহরণটি দিলাম, একটা আইসিইউতে পেশেন্ট আছে, তার এদিকে স্যালাইন, এদিকে অক্সিজেন, ওদিকে 5টা নল গায়ে লাগানো, সেই পেশেন্টকে শিফট করা মানে এটা খুলে যাবে, সেটাই টান পড়ে যাবে, খুব ঝামেলা হয়। দিস ইজ ডেফিনেটলি অ্যান অ্যাডভান্টেজ। আচ্ছা, তাহলে এটাই যদি এত ভালো, তাহলে তো এটাই থাকতো, বাকিগুলোর দরকার নেই। দ্যাট মিনস ইট হ্যাজ গট সার্টেন ডিসঅ্যাডভান্টেজেস। কি কি ডিসঅ্যাডভান্টেজ? তুমি এতে ভ্যাজাইনা দেখতেই পাবে না, ভ্যাজাইনার দুটো ওয়ালই তো, মানে তুমি সার্ভিক্সটা খুব ভালো দেখতে পারবে। কি কি ইউজ, সার্ভিক্স দেখতে পারবে, ছোটখাটো অপারেশন, একটা কপারটি পরিয়ে দেওয়া, কপারটি খুলে দেওয়া, একাই পারবে, অ্যাসিস্ট্যান্ট লাগবে না, কারণ এটা এরকম হয়ে রয়েছে। হ্যাঁ, সার্ভাইকাল বায়োপসি নিতে পারবে, এগুলো অ্যাডভান্টেজ। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আমি যখন পেশেন্ট এক্সামিন করছি, আমি তো শুধু সার্ভিক্সটা দেখবো না, আমি তো সার্ভিক্স ভ্যাজাইনা সবই দেখবো। তো এইটা ভেতরে থাকলে তুমি ভ্যাজাইনা কিছুই দেখতে পাবে না। এখন সেটা কি উপায় আছে, ভ্যাজাইনা দেখতে গেলে আমি কি আবার এটা খুলে রেখে দিয়ে আবার একটা ঢোকাবো? তা নয়, সেটা হচ্ছে কেয়ারফুলি এটাকে আমরা করে আস্তে আস্তে উইথড্র করলেই ভ্যাজাইনাটা একটু একটু করে দেখা যায়। যাই হোক, তাহলে এর ডিসঅ্যাডভান্টেজ একটা হলো, এতে আমি ভ্যাজাইনাটা দেখতে পাবো না। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা এপিএইচ পড়েছো, তোমাদের এপিএইচ ক্লাস হয়েছে, অ্যান্টিপার্টাম হেমারেজ, প্ল্যাসেন্টা প্রিভিয়া পড়েছো। প্ল্যাসেন্টা প্রিভিয়াতে কি হয়, ফুলটা নিচে থাকে। এটা একটা প্রশ্ন আছে যে প্ল্যাসেন্টা প্রিভিয়াতে আমরা কখনো ইন্টারনাল এক্সামিনেশন করি না, পিভি করতে গেলে এ হবে, ব্লিডিং হবে, প্ল্যাসেন্টাতে আঘাত লাগবে। তো ইন কেসেস অফ এপিএইচ, এপিএইচে তোমাদের যদি ক্লাসে পড়া হয়ে থাকে জানবে যে এপিএইচ আমরা নর্মালি ম্যাকাফিস রেজিমেন, ম্যাকাফি জনসন রেজিমেন, মানে
অবজারভেশনে রাখা হয়, পেশেন্টকে এক্সামিনেশন না করে ভর্তি আগে রাখা, আজকাল আর ভর্তি রাখি না আমরা। আগে নিয়ম ছিল 36 উইকস এর আগে ভর্তি করে নেওয়া, দিয়ে পেশেন্টকে অবজারভেশনে রাখা, যেই টার্ম এলো মানে 37 উইকস কমপ্লিট হলো, ওটিতে নিয়ে গিয়ে এক্সামিন করা যে ব্লিডিং হচ্ছে কি নেই, তখন পিভি করা হয়, ইন্টারনাল এক্সামিনেশন করে যদি দেখা যায় প্লেসেন্টা আছে তৎক্ষণাৎ সিজার, আর যদি না থাকে আমরা অ্যামনিওটমি মানে মেমব্রেন রাপচার করে দিয়ে ইন্ডাকশন। তো এপিএইচ একটা পেশেন্ট, ধরো একটা পেশেন্ট 32-34 উইকসে এপিএইচ কমপ্লেন নিয়ে তুমি আউটডোরে ইমার্জেন্সিতে ডিউটি করছো, পেশেন্ট এলো উইথ কমপ্লেন অফ এপিএইচ। পেশেন্টের এপিএইচ এটা আদৌ এপিএইচ মানে প্ল্যাসেন্টাল অরিজিন ব্লিডিংটা না লোকাল কোনো প্যাথোলজি, অনেক সময় সার্ভাইকাল পলিপ বা এইসব আছে তার থেকে ব্লিডিং হচ্ছে, তাহলে তো ওটা কিছুই না। তো আমাদের তো এক্সামিন করতে হয়, পেশেন্টটাকে ইন্টারনাল করবো না, কিন্তু লোকাল কোনো কজটা এক্সক্লুড করতে হয়, নাহলে তুমি পেশেন্টকে এপিএইচ একটা ডেঞ্জারাস ডিজিজ, কিন্তু যদি তার ধরো একটা লোকাল পলিপ থেকে ব্লিড করছে তাহলে সেটা কিছুই না, আমার অত হেডেক নেই, সেটা এক্সামিন করবো আমি কি করে যে ব্লাডটা কোথেকে আসছে আমাকে দেখতে হবে, ইউট্রাসের ভেতর থেকে আসছে না কোনো বাইরের থেকে বা লোকাল জায়গা থেকে আসছে। তো তখন এপিএইচে বলা হয় এটা ইউজ করবে না, তখন তুমি সবসময় এটা এপিএইচে যদি আমি টেস্ট করি ব্লিডিং হচ্ছে কি না, এইটা ইউজ করতে গেলে কি হচ্ছে দেখো, এটা কি হচ্ছে তুমি এটা পুরোটা ইন্ট্রোডিউস করে যদি এরকম করো তাহলে একদম ভল্টের কাছে ভ্যাজানাটা স্ট্রেচ হচ্ছে, তো ওইখানে যদি প্ল্যাসেন্টা থাকে ইট মে সেপারেট দ্য প্ল্যাসেন্টা, ব্লিডিং হবে। সেই জন্য এপিএইচে যখন আমি এক্সামিন করব তখন কখন এটাতে দেখা যাবে খুব ভালো এর থেকেও, কিন্তু এপিএইচ এর হিস্ট্রিতে এটা আমরা ইউজ করব না, কারণ এটা ইট মে ইনিশিয়েট ভ্যাজাইনাল ব্লিডিং, সেই জন্য এটা এপিএইচে ইউজ করবো না। ঠিক আছে, এই দুটো সম্বন্ধে বলো, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এই দুটো ইনস্ট্রুমেন্ট সিমস ভ্যাজাইনাল স্পেকুলাম আর কাসকোজ ভ্যাজাইনাল স্পেকুলাম। সিমস বলে কিন্তু অবশ্যই পোস্টিরিয়র কথাটা বলতে হবে, পোস্টিরিয়র, কারণ এটা অ্যান্টিরিয়র ওয়ালে ইউজ হয় না। এটা কি? হ্যাঁ, রিট্র্যাক্টর তো শুধু আইডেন্টিফিকেশন হলো, নাম কি রিট্র্যাক্ট করে এটা? ডয়েন্স, বেশ। আর ডয়েন্স রিট্র্যাক্টর কি রিট্র্যাক্ট করে? ডয়েন্স অ্যাবডোমিনাল, এটা ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্র্যাক্ট, এটা অ্যাবডোমিনে ইউজ করা হয়, সিজার বা যে কোনো অ্যাবডোমিনাল অপারেশনের সময় এটা ইউজ করা হয়। তাহলে এটা হলো ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্র্যাক্টর, যে কোনো অ্যাবডোমিনাল অপারেশনে এটা ইউজ করা হয়, এটা বিভিন্ন সাইজের হয়, এটা মোটামুটি মিডিয়াম সাইজ, এর থেকে বড় আছে ছোটও আছে। তাহলে এটা হলো ডয়েন্স, এটার আর অন্য কিছু ডেসক্রিপশন কিছু নেই, এটা এর হ্যান্ডেল দেখতেই পাচ্ছ, এটা হ্যান্ডেল, এটা ব্লেড রিট্র্যাক্টর, এটা রড, আর কিছু এর আলাদা কিছু ডেসক্রিপশন নেই। এইটা দেওয়া আছে কেন? ট্র্যাকশন দিতে লাগলে তুমি আঙুল দিয়ে ধরে টানার জন্য। তাহলে এটা হলো অ্যাবডোমিনাল ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্র্যাক্টর। দু রকমের হয়, একটা সেলফ রিটেনিং রিট্র্যাক্টর পাওয়া যায় অ্যাবডোমিনে, আগে ইউজ হতো খুব, আমরা যখন স্টুডেন্ট ছিলাম ওটা অটোমেটিক্যালি এরকম দুদিকে ব্লেড ছিল, এখন আর ইনস্ট্রুমেন্টটা দেখাও যায় না, ইউজও করে না। এখন রিট্র্যাক্টর দু রকম ইউজ হয়, এই দুটি হচ্ছে আমাদের গাইনিতে, এইটা হিস্টেক্টমিতে এই দুটোই লাগে, প্রথমের দিকে এইটা, লাস্টে এইটা অনেক ডিপ ইনস্ট্রুমেন্ট ভেতরে যায়। এটার কি নাম? ডিভার্স, ডিভার্স অ্যাবডোমিনাল রিট্র্যাক্টর, আর এটা ডয়েন্স রিট্র্যাক্টর। দুটোর মধ্যে তফাৎ দেখেছো, এটা শুধু অ্যাবডোমিনাল ওয়ালটাই রিট্র্যাক্ট করে, কারণ এটা ডেপথ বেশি নেই, আর এটা অনেক ডিপে যায়। এটাকে যেমন আমরা হিস্টেক্টমি করি তখন একবার নিচে পেরিটোনিয়াম শুধু ধরে তুলতে সুবিধা হয়, এটা অনেকটা রিট্র্যাক্ট করে, এটা অনেক লাইটার, এটা অনেক হেভিয়ার ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এইটা হলো ডিভার্স রিট্র্যাক্টর, এটা হলো ডয়েন্স রিট্র্যাক্টর। এছাড়া স্কোয়ার রিট্র্যাক্টর একটা পাওয়া যায়, এইরকমই দেখতে, কিন্তু সেটা স্কোয়ার, সেটা এখানে নেই দেখছি। এটা কি? মেটালিক ক্যাথিটার। মেটালিক ক্যাথিটার এটা ছেলেদের ব্যবহার করা যাবে? হ্যাঁ, এটা ছেলেদের ব্যবহার করা যাবে? তাহলে মেটাল ফিমেল ক্যাথিটার, এটা টিপিক্যালি ফিমেল ক্যাথিটার। রাবার ক্যাথিটার, রাবার ক্যাথিটার সেটা ছেলেদেরও ব্যবহার করা যাবে, মেয়েদেরও ব্যবহার করা যাবে, কিন্তু এই মেটাল ক্যাথিটারটা টিপিক্যালি ফর ফিমেল। হ্যাঁ, এইটা দিলে বলতে হবে ফিমেল মেটাল ক্যাথিটার। হ্যাঁ,
এইগুলি হচ্ছে পয়েন্ট, সবই জানো কিন্তু এগুলি না বললে হবে না। এইটাকে সবসময় ফিমেল ক্যাথেটেরা বলতে হবে। ফিমেল ইউরেথ্রাল লেন্থ কত বলো? লেন্থ অফ ফিমেল ইউরেথ্রা, লেন্থ অফ মেল ইউরেথ্রা। আরে বলো না, কেউ বিড়বিড় করছো কেন? না বললে পরীক্ষার হলে এই করবে, ভুল হলে ভুল হবে। 2 to 3 কি ইঞ্চি না মিটার না কিলোমিটার? হ্যাঁ 2 to 3 সেন্টিমিটার একজন বলেছে, আর কেউ কিছু বলবে? 3 to 4, মোটামুটি 4 সেন্টিমিটার। ফিমেল ইউরেথ্রাল লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার, এটা এনাফ। আর মেল ইউরেথ্রাল লেন্থ 6 to 8 সেন্টিমিটার। তাহলে ছেলেদেরও তো স্কোয়াট করে পেচ্ছাপ করতে হতো। হ্যাঁ 15 to 20, হ্যাঁ 15 to 20 সেন্টিমিটার হচ্ছে মেল ইউরেথ্রাল লেন্থ। এদের ফিমেল ইউরেথ্রা হচ্ছে 4 সেন্টিমিটার, মেল ইউরেথ্রা হচ্ছে 15 to 20 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এবার এই এইটা ফিমেল ইউরেথ্রা, এটা কোথায় ইউজ করা হয়? ফিমেল মেটাল ক্যাথেটার। ইট ইজ নেভার ইউজড ইন অবস্টেটিক্স। হ্যাঁ, কারণ আমরা অবস্টেটিক্সে ধরো পেশেন্ট ইন লেবার, তুমি ব্লাডার রিটেন্ড হয়ে সরি ইউরিনারি রিটেনশন হয়েছে, তুমি এইটা দিয়ে কখনো করবে না। বিকজ অবস্টেটিক্সে কি হয়, ভাইজাইনা পুরো সব জায়গায়, পুরো পেলভিক এরিয়াটায় তো হাইলি ভাস্কুলার সব থাকে, ইনজুরি হয়ে যাবে। সেই জন্য এটা শুধু গাইনোকোলজিক্যাল ইউজ আছে। মেটাল ফিমেল ক্যাথেটার আমরা অবস্টেটিক্সে ইউজ করি না ইউজুয়ালি। হ্যাঁ, এইটা শুধুমাত্র গাইনিতেই ইউজ করা হয়। অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন, যে কোনো ক্যাথেটারের যা কাজ ইউরিনটা ড্রেন করে দেওয়া, এইটা ঢোকানোটা কায়দাটা জিজ্ঞাসা করে। এই যে দেখো, এটা কার্ভেচার হচ্ছে, স্ট্রেট না। ইউরেথ্রাল আর এটা লেন্থ কত হবে? এটা হার্ডলি 4 ইঞ্চি 4 হবে, 10 সেন্টিমিটার, 10 থেকে তার বেশি লেন্থ হবে না। এটা জিজ্ঞাসা করবে না, বিভিন্ন মাপের তো পাওয়া যায়। তাহলে এটা ইউজুয়ালি উই ডু নট ইউজ ইন অবস্টেটিক্স, এটা গাইনিতে ইউজ করা হয়। কারণটা হচ্ছে যেহেতু ইট ইজ মেড অফ এ মেটাল, তাহলে অবস্টেটিক্সে ইউজ করতে গেলে ইনজুরি হতে পারে। ফলস প্যাসেজ ইনজুরি আর কি হবে, ফলস প্যাসেজ হয়ে যায়। ধরো যখন যে বলছিলাম লেবারের সময় মাথাটা আটকে গেছে, লেবারে কি হয় যখন লেবার, তোমাদের কি কালকে লেবার আছে ক্লাস, লেকচার ক্লাস আছে? কোন ব্যাচে? যাই হোক, তো লেবারে কি হয়, স্ট্রেচিং অফ দ্য ইউরেথ্রা হয়, ব্লাডারটা উপরে উঠে আসে। তখন তুমি যদি এইটা জোর করে ইন্ট্রোডিউস করতে যাও, তাহলে ফলস প্যাসেজ হয়ে যেতে পারে। সেই জন্য ইউজুয়ালি দিস ইজ নট ইউজড ইন অবস্টেটিক্স। ব্যাস, এই ঠিক আছে, আর দরকার নেই। এবার এইটা দিলে তোমাকে এবার কি, হোয়াট আর দ্য কজেস অফ ইউরিনারি রিটেনশন, কি করে কি করবে ইত্যাদি। একটা দুটো কমন কজ বলো প্রেগনেন্সিতে ইউরিনারি রিটেনশনের। ইনস্ট্রুমেন্ট দিয়ে প্রশ্ন, মানে সেই ইনস্ট্রুমেন্ট কিসে ইউজ হয়, কিভাবে করা হয়। অবস্টেটিক্সে এইটা ইউজ হয় না, কিন্তু ক্যাথেটার তো ইউজ হয়। তো তোমাকে এবার বলো, আমি তোমাকে প্রশ্নটা কি করেছি, ইউরিনারি রিটেনশনের প্রশ্ন। আমি তোমাকে বলিনি এইটা অবস্টেটিক্সে কখন ইউজ করা হয়, আমি বলছি এইটা দিয়ে ইউরিনারি রিটেনশনের প্রশ্ন আসবে। এটার কাজ যেহেতু ইউরিনকে রিটেনশনকে রিলিভ করা, তাহলে ক্যাথেটার দিলে তোমাকে সেটাই জিজ্ঞাসা করবে যে কি করে, হোয়াট আর দ্য কজেস অফ ইউরিনারি রিটেনশন ইন প্রেগনেন্সিতে। দু একটা কজ বলো যে কিসে হতে পারে ইউরিনারি রিটেনশন, কিসে হয়? আরে একটা তো ইনফেকশন। হ্যাঁ বলো, কি কিসের অবস্ট্রাকশন? বলো কি বলতে চাইছো, বলো না জোর করে। ইউরেথ্রাল অবস্ট্রাকশনটা কিসে হবে, কি করে হবে? ভিভিএফে তো পেচ্ছাপ জমবেই না, এই বোকা ছেলেটা কি বলছে। ভিভিএফ তো ইউরিন বেরিয়েই যাবে, তারপর রিটেনশন হবে কি করে? রিটেনশন কিসে হয়? একটা কি বললাম, ইনফেকশন। যে কোনো ইনফেকশন হলে লোকাল ইডিমা হবে, ইনফ্লামেশন হবে, ইউরেথ্রা তো ওপেনিংটা বন্ধ হয়ে যাবে সোয়েলিং হলে। ইউরিন সেটা প্রেগনেন্সি ছাড়াও এমনিও নয়, যাদের বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়,
তারা অ্যাকিউট রিটেনশন নিয়েই আসে। প্রেগনেন্সিতে একটা ইম্পর্টেন্ট কজ আছে, প্রেগনেন্সি উইথ আরভি ইউটেরাস, রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস। হ্যাঁ, রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস হচ্ছে একটা ইউরিন রিটেনশন হয় খুব। রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস, রেট্রোভার্টেড মানে কি ইউটেরাসটা রেট্রোভার্ট রয়েছে। এগুলো আসলে ছবি এঁকে না বোঝালে বুঝতে পারবে না। ধরো ইউটেরাসটা পেছনের দিকে উল্টে রয়েছে, তাহলে কি হচ্ছে, সার্ভিক্সটা উপরের দিকে রয়েছে এরকম। তো ইউরেথ্রাল ওপেনিংটা যে জায়গায় রয়েছে, এবার ইউটেরাসটা যত বাড়ছে ইউরেথ্রাল স্ট্রেচিং হবে। অ্যান্টিভার্ট হলে ওটা হয় না, রেট্রোভার্টেড হলে ইউরেথ্রাটা স্ট্রেচিং হয়। একটা যে কোনো একটা তোমার ফাঁপা যে নল, মানে তাকে যদি তুমি স্ট্রেচ করো তাহলে তার যে অ্যাপারচার সাইজটা একটু কমে যাবে। তো স্ট্রেচিং যখনই হচ্ছে তখনই দেয়ার উইল বি সাম অ্যামাউন্ট অফ অবস্ট্রাকশন। রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস হচ্ছে একটা আর্লি প্রেগনেন্সিতে রিটেনশনের কমন কজ। এদেরকে ক্যাথিটার করে তুমি যদি ছেড়ে দাও, ক্যাথিটার করে দিলে, ইউরিন রিলিভ করে দিলে, পেশেন্ট ভালো গেল চলে গেল, ও আবার রিটেনশন নিয়ে আসবে। এটা কখন সেরে যাবে বলো তো নিজে নিজে? এটা এটা সেরে যাবে কখন নিজে নিজে? 12 মাস, অতদিন মানে পুরো লাগবে তা কেন? আমি কি বললাম, রেট্রোভার্সন কারেক্টেড হয়ে যায় কখন? প্রেগনেন্সিতে কখন কারেক্টেড হয়ে যাবে? আরে বাবা, ইউট্রাসটা যেই বড় হয়ে যাবে, পেলভিসের মধ্যে থাকে কতক্ষণ? পেলভিসের মধ্যে ইউটেরাস, প্রেগনেন্ট ইউটেরাস কত উইকস অবধি ইন্ট্রাপেলভিক অর্গান থাকে? 12 উইকস। 12 উইকসের পরে তো পেলভিস থেকে উঠে যাবে সে। তো যেই বড় হয়ে গেল, when it comes to abdominal cavity, তখন তো আর রেট্রোভার্টেড থাকতে পারছে না। বুঝা গেল? ইউটেরাস আমরা যখন, তোমরা প্যালপেশন যখন করেছো, সাইজ অফ ইউটেরাস আমরা কি বলেছি? আপার বর্ডার অফ সিমফিসিস পিউবিস হচ্ছে সাইজ অফ 12 উইকস। সো 12 উইকসের নিচে আমরা পেটে হাত দিয়ে উই ক্যানট প্যালপেট ইউটেরাস। ইউটেরাসের সাইজ 12 উইকসে ফিটাল মানে টার্ম ফিটাস হেডের সাইজ হয়। এটা ইউটেরাসের মানে এনগেজমেন্ট হয়ে গেলে যেন মাথাটা ঢুকে যায়, ধরে যায় পুরো মাথাটা, তুমি আর উপরে ইউ ক্যানট ফিল দ্য হেড, পোলস অফ দ্য হেড ফিল করা যায়, এনগেজড হয়ে গেছে, মানে পেলভিসের মধ্যে মাথাটা ঢুকে গেছে। 12 উইকসে প্রেগনেন্ট ইউটেরাসের সাইজ হচ্ছে দ্য সাইজ অফ ফিটাল হেড। টার্মে একটা বাচ্চার মাথা হেডটা যেরকম সাইজ হয়, 12 উইকসে ইউটেরাসের সাইজ সেরকম হয়। তো 12 উইকস অবধি এই প্রবলেমটা হবে। এরপর যখন ইউটেরাস বড় হবে, when uterus becomes an abdominal organ, abdominal organ হলে আর হবে না। এই সেম অ্যাডভান্টেজটা কিসে হবে? প্রোল্যাপস ইন ইউটেরাস, মানে প্রোল্যাপস ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সি ধরো প্রেগনেন্সিতে প্রোল্যাপসে এমনি প্রেগনেন্সি আসতে অসুবিধা হয়, ইউটেরাসটা বাইরে বেরিয়ে থাকে বলে স্পাইন, কিন্তু অনেক কেস আমরা পেয়েছি প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্সিতে প্রোল্যাপসে ওই অসুবিধে, যেই প্রেগনেন্ট হয়ে গেল ইউটেরাসটা বড় হলো, ভারী হলো, আরো বেশি নেমে আসবে। যেটা ফার্স্ট ডিগ্রি প্রোল্যাপস ছিল সেটা আর্লি প্রেগনেন্সিতে বেড়ে বেড়ে সেকেন্ড ডিগ্রি বা আরো বেশি লাগবে। কিন্তু এটা অটোমেটিক্যালি কারেক্টেড হয়ে যাবে যখন সাইজটা বড় হয়ে যাবে। যে এটা 16 উইকস হয়ে যাবে তখন ইউটেরাস পেলভিস এবার আটকে গেল, আর তো নিচে নামতে পারছে না। তাহলে রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস হোক বা প্রোল্যাপস উইথ প্রেগনেন্সি, এইগুলো অটোমেটিক্যালি কিউরড হয়ে যাবে when the uterus becomes an abdominal organ। যে অ্যাবডোমেনে চলে এলো তখন আর ওটা হবে না। অ্যাবডোমেনে উঠে গেল মানে তো পেলভিক ব্রিমে এবার ইউটেরাস বসে রইল, তলা থেকে তার কিছু হচ্ছে না। বুঝতে পেরেছ? বেশ, তাহলে তোমাদের যে রিভিশন ক্লাস আমাকে বললো, তোমাদের তো ইনস্ট্রুমেন্টে এটা আবার রিভিশন ক্লাস কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না, কেউ তো কিছুই বলতে পারছো না। এটা কি? কার্ভ সিজার, তুমি এপিসোডমি সিজার্স, আর এটা কার্ভ সিজার আছে না? এটা কার্ভ আছে একটু। এটাও তো মোটামুটি কার্ভ সিজার দেখতে পাচ্ছ। এই দুটোর মধ্যে তফাৎ কি? এটাও তো কার্ভ আছে না, এরকম জাংশন আছে, মানে এরও তো জাংশন আছে, এরও জাংশন আছে, এরও জাংশন আছে। দুটো তো তফাৎ আছে, চোখে দেখতেই পাচ্ছ। কি তফাৎটা বলো না একটু, বলো। হ্যান্ডেলে কি তফাৎ? এটা একটু বেশি কার্ভ, এটা একটু কম কার্ভ। এটা তো এটাও এরকম বেশিও পাওয়া যায়, তাই সেই দুটো কি তফাৎ আছে? কি করা যাবে?
বলো কি রাপচার করা যাবে? দেখো এটা কার্ভ সিজার বললে কেন ভুল হবে, দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছো না? বুঝতে পারছো না? এর কার্ভটা কোথায়? টিপে না, এখান থেকেই আছে কার্ভ। এটা হচ্ছে কার্ভ অন দা ফ্ল্যাট, ইট ইজ কার্ভ অন দা ফ্ল্যাট। এটা তাই? এটা কোথায় কার্ভ? কার্ভ অন দা এজ, এজে কার্ভ। এটা হচ্ছে তফাৎ। এটা এপিসিওটমি ফরসেপস, এটা হচ্ছে এই দেখো এই দুটো পাশ এরকম যদি রাখো, এইটার কার্ভেচারটা এইরকম, এটার কার্ভেচারটা কি ওরকম, এটা এজ একটা ধারে কার্ভ রয়েছে, এটা বলা হয় এই দুটো কার্ভেচার আলাদা না। এটা দেখো না, এটা তো কনক্যাভিটিটা এরকম, দুটো ইনস্ট্রুমেন্ট আমি পাশাপাশি এরকম ফেলে রাখি, এই কার্ভেচার এইটা তো এইরকম কার্ভেচার, কম বেশি এটা বেশি, এটা কম আছে, এরকম বেশি হলে বেশিও পাওয়া যায়। দুটো কার্ভেচার আছে দুটো ঠিকই, কিন্তু দুটো কার্ভেচার আলাদা। এইটা হচ্ছে কার্ভড সিজার, ইট ইজ কার্ভড অন দা ফ্ল্যাট, আর ইট ইজ কার্ভড অন দা এজ। এইটা হচ্ছে তফাৎ, মেন তফাৎ, এইটা কার্ভড অন দা এজ। এইবার হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্টটা, ইট ইজ এপিসিওটমি ফরসেপস। এবার এপিসিওটমি এইটা দিয়ে এবার জিজ্ঞাসা করবে এপিসিওটমি কি, কত রকমের হয়, কখন এপিসিওটমি দেবে, হ্যাঁ। আচ্ছা, এর আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা তফাৎ যেটা তোমরা বললে না, এই দুটো ব্লেড সমান, দুটো ব্লেডের টিপ দেখো, টিপস অফ বোথ দ্য ব্লেডস আর ইকুয়াল, সব কাছেরই তাই, টিপগুলো সমান হয়, দুটো টিপ। এটা কিন্তু দুটো আলাদা, একটা শার্প মানে সরি পয়েন্টেড, আর একটা ব্লান্ট, তাই তো? এর দুটো টিপ আলাদা, কিন্তু এর দুটো টিপ সমান। সমস্ত কাঁচিরই টিপগুলো একই রকম হয়, এপিসিওটমিটা হচ্ছে তার ব্যতিক্রম। এর দুটো টিপ হচ্ছে আলাদা, একটা টিপ ব্লান্ট, একটা টিপ শার্প। কেন এটা এরকম? ব্লান্টটা করা হয়েছে যাতে ইনজুরি না হয়। তাহলে কোথায় ইনজুরি হওয়ার চান্স বেশি? ভ্যাজানার মধ্যে। তাহলে এটা যখন আমি ইউজ করব, ভ্যাজানার মধ্যে কোনটা থাকবে? ব্লান্টটা ভ্যাজানার মধ্যে থাকবে, হ্যাঁ। এই আমি এই ধরো এরকম পেশেন্ট রয়েছে, দেখবে আমরা লেবার রুমে ডান দিক থেকে ডেলিভারি করে বলে এইভাবে করি, কিন্তু এটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে এটা ব্লান্ট করা হয়েছে এই জন্যে যে তুমি ভ্যাজানার মধ্যে ইনস্ট্রুমেন্টটা বাইরের টিপটা তুমি দেখতে পাচ্ছ, ভেতরের টিপটা তুমি ফিল করছো, দেখতে পাচ্ছ না। ফিল করে ভুল হতে পারে, অন্য কিছু আছে, স্ট্রাকচার কিছু ইনজুরি যাতে না হয়ে যায়, সেই জন্য এই ব্লান্ট টিপটা থাকবে ইনসাইড ভ্যাজানা, আর এই টিপটা থাকবে আউটসাইড ভ্যাজানা, এটা বাইরে থাকবে। তাহলে বোঝা গেল অন্য কার্ভ সিজারের সঙ্গে তফাৎটা কি। তাহলে এটা গেল তফাৎ। এবার এটা দিয়ে প্রশ্ন করবে এপিসিওটমি, এপিসিওটমির আর একটা নাম বলতে পারবে? এপিসিওটমি মানে কি কাটা হয়, কোথায় ইনসিশন দেওয়া হয়? আরে জায়গাটার নাম বলে এরকম দেখাচ্ছে কি? পেরিনিয়াম। পেরিনিয়ামে কাটা হয় পেরিনিওটমি। এপিসিওটমির আরেকটা নাম হচ্ছে পেরিনিওটমি। এই ওটমি তোমাদেরকে বলেছি না জানি না, ওটমি, অস্টমি, একটমি, 3 রকম অপারেশন হয়। যত অপারেশন হয় এর বাইরে কিছু নেই, ওটমি, একটমি আর অস্টমি। ওটমি হলো when you cut something and stitch it, আর কিছুই করলাম না। এই যে পেরিনোটমি, কাটলাম, বাচ্চা হয়ে গেল, সেলাই করে দিলাম। ওটমি, একটা ছেলে একটা কয়েন খেয়ে ফেলেছে, তুমি স্টমাক কিছু না, তুমি স্টমাকটা কাটলে, টেক আউট দ্য কয়েন অ্যান্ড রিপেয়ার ইট। কি অপারেশনের নাম হবে? এখানে কিছুই তো করলাম না, কাটলাম, সেলাই করে দিলাম, স্টমাকে তো আমি কোনো অপারেশন করলাম না। সো ইট ইজ গ্যাস্ট্রোটমি। ওটমি, ওটমি মানে কাটবো, সেলাই করবো, বন্ধ করবো, আর কিছু করবো না, ওখানে কোনো স্পেশাল অপারেশন কিছু হচ্ছে, তাকে বলা হয় ওটমি। তাহলে এটা হবে পেরিনিওটমি। আর কি বললাম? অস্টমি। অস্টমি হচ্ছে কেটে আমি একটা প্যাসেজ রেখে দেবো। একটা অস্টমি অপারেশনের উদাহরণ দিতে পারবে? এনিওয়ান? খুব কমন, ট্র্যাকিওস্টমি। একদম, ট্র্যাকিওস্টমিতে কি করা হয়, এখানে ফুটো করে দিয়ে তুমি একটা পাইপ লাগিয়ে দিলে এ করার জন্য। তাহলে তারপরে কি হলো, ইউ আর মেনটেনিং দা, একটা হলো অর্গানকে কেটে তুমি, অষ্টমী মানে তুমি খুলে রেখে দিলে ওপেনটা, এটা কাটছিলাম বন্ধ করে দিচ্ছিলাম, এটা কেটে রেখে দিলাম অষ্টমীতে, কেটে ওপেনিংটা পেটেন্ট রেখে দিলাম। আর একটা এরকম অষ্টমী, কলস্টমী। কলস্টমী অপারেশনের নাম শুনেছো? গ্যাস্ট্রোস্টমি। গ্যাস্ট্রোটমি হলো বের করে বন্ধ করে দিলে,
গ্যাস্ট্রোস্টমি কখন করা হয় বলতো? যে স্টমাকটা ফুটো করে একটা রকম ফুটো পেটে রেখে দেওয়া হয় পেশেন্টকে ফিড করার জন্য। ধরো থ্রোট ক্যান্সার, ইসোফেগাল ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার, পেশেন্ট খেতে পারে না, তাকে তো খাবার দিতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, তখন এখানে একটা ফুটো করে স্টমাক দিয়ে খাবার দিয়ে দেওয়া হয়। কি বলে, স্টমাকে ফুটো করে ওখান দিয়ে একটা টিউব ঢুকিয়ে রাখা হয়, সেটা দিয়ে খাবার দেওয়া হয়। তাহলে ওটমি হলো, অস্টমি হলো, তারপর হলো একটমি। একটমি মানে কেটে বাদ দিয়ে দেওয়া, ইউ আর রিমুভিং সামথিং। অ্যাপেন্ডিসেক্টমি, কোলিসিস্টেক্টমি, হিস্টেরেক্টমি, হ্যাঁ, এইগুলো একটমি মানে কেটে বাদ দিয়ে দেওয়া। তাহলে বেসিক হচ্ছে 3 রকম অপারেশন, ওটমি, অস্টমি আর একটমি। সমস্ত কিছুর তলায় যখন তুমি একটমি লিখছো তখন হচ্ছে সেটাকে আমি কেটে বাদ দিয়েছি। উফোরেক্টমি, ওভারিএক্টমি, কি তফাৎ? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওভারিএক্টমি অ্যান্ড উফোরেক্টমি? দুটো টার্ম তো আছে, জানো? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বাইল্যাটারাল সালপিঙ্গোফোরেক্টমি, কমন অপারেশন। আজকে এই আউটডোর ছেলেদের পড়াচ্ছিলাম, হিস্টেরেক্টমির সঙ্গে উফোরেক্টমি। আচ্ছা, একটা পেশেন্ট গায়ে বললাম আমি এখন একটা অপারেশন করে এলাম রাইট সাইডের ওভারিএক্টমি, দুটোর মধ্যে তবু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন উফোরেক্টমি? এটা তো জানতেই হবে, আমাদের নিজেদের সাবজেক্ট এটা। উফোরেক্টমি অ্যান্ড ওভারিএক্টমি। আমি একটা অপারেশন করে বেরোলাম, তোমরা আমাকে জিজ্ঞাসা করলে স্যার কি অপারেশন করলেন? রাইট সাইডেড ওভারিএক্টমি করেছি। হ্যাঁ, তাহলে ওভারিএক্টমি আর উফোরেক্টমিতে কি তফাৎ? দুটোই তো একই নাম মোটামুটি, একটমি, দুটোই বাদ দিলাম। ওভারিএক্টমি হচ্ছে when you are removing a pathological or an abnormal ovary, একটা ওভারিতে টিউমার হয়েছে, ওভারিয়ান সিস্ট বা ওভারিয়ান ডার্ময়েড সিস্ট, তুমি ওভারিটা বাদ দিয়ে দিচ্ছ, সেটা হচ্ছে ওভারিওটমি। ওভারিটাকে যদি বাদ দাও ওভারিওটমি, যদি ওভারিটা কিছুটা কনজার্ভ করে শুধু টিউমারটুকু বাদ দেওয়া গেল সিস্টটা, তাহলে ওভারিয়ান সিস্টেক্টমি, আলাদা কথা। উফোরেক্টমি আর ওভারির মধ্যে তফাৎ হচ্ছে এটাই, যখন অ্যাবনর্মাল ওভারি রিমুভ করা হচ্ছে তখন হচ্ছে ওভারিএক্টমি বলা হয়, আর নর্মাল ওভারি যদি আমি রিমুভ করি তখন হচ্ছে উফোরেক্টমি। যেমন ধরো প্যান হিস্টেরেক্টমি, যেটার নাম টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বাইল্যাটারাল সালপিঙ্গোফোরেক্টমি। এইটা অ্যাকচুয়ালি পুরো কথাটা হচ্ছে ছোট, অত বড় বারবার আমরা তো THBSO লিখি, এটা আরেকটা নাম হচ্ছে প্যান হিস্টেরেক্টমি, মানে পুরো প্যান মানে ইনক্লুডিং এভরিথিং শব্দ, এটার আরেকটা নাম হচ্ছে প্যান হিস্টেরেক্টমি। তাহলে প্যান হিস্টেরেক্টমিতে তুমি প্রশ্ন করতে হবে যে আমরা অযথা নর্মাল ওভারিগুলো রিমুভ করবো কেন? করা হয় তো এই কারণেই, ধরো একটা এল্ডারলি পেশেন্ট যার মেনোপজের কাছে চলে এসেছে, তার ইউট্রাস একটা প্যাথোলজির জন্য আমি রিমুভ করছি, তার ওভারিগুলো আমরা রাখি না, দরকার নেই, ওভারির ফাংশন শেষ হয়েছে, ওভারি থাকলে পরে টিউমার হবে, সেই জন্য আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে উফোরেক্টমি হচ্ছে when you are removing a normal ovary, that is oophorectomy, and when you are removing an abnormal ovary, that is ovariotomy. বোঝা গেল দুটো তফাৎ? তাহলে ওভারিওটমি আর উফোরেক্টমি দুটোই ওভারি বাদ যাচ্ছে, কিন্তু দুটো আলাদা নাম এই কারণে। এবার আচ্ছা, এই হিস্টেরেক্টমি তোমরা পড়েছো? হিস্টেরেক্টমি মানে কি? রিমুভাল অফ ইউটেরাস। হিস্টেরস, ল্যাটিন হিস্টেরস থেকে, হিস্টেরস মানে ইউটেরাস, এই জন্য এককালে হিস্টিরিয়া অসুখটার নাম এর থেকে এসেছিল। মেয়েদের হিস্টিরিয়া বেশি হতো, আগেকার দিনে লোকেরা কি ভাবতো, ইট ইজ সামহাউ রিলেটেড টু ইউটেরাস, যেহেতু মেয়েদের হয় হিস্টেরস, তার থেকেই হিস্টিরিয়া রোগটার নাম তার থেকে এসেছিল, হিস্টিরিয়া বলা হবে যেহেতু মেয়েদের বেশি। যাই হোক, এই হিস্টেরেক্টমি হচ্ছে 5 রকমের হয়। এটা তোমাদের হয়তো অপারেশনের ডিটেল কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু কতগুলো এই টার্মিনোলজিগুলো জেনে রাখতে হবে। হিস্টেরেক্টমি কত রকমের হয়, পড়ে এগুলো পড়েছো তোমরা নিশ্চয়ই, কেউ না কেউ এতদিনে পড়ায়নি, এটা হতে পারে না। হিস্টেরেক্টমি, হিস্টেরেক্টমি কি হচ্ছে? অ্যাকর্ডিং টু রুট অফ অ্যাপ্রোচ তুমি ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করতে পারো, অ্যাবডোমিনাল, এটা বললাম টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। তো এই রুট অফ অ্যাপ্রোচ হচ্ছে অ্যাবডোমিনাল আর ভ্যাজাইনাল। এখন তার সঙ্গে ল্যাপ্রোস্কোপ হয়েছে, রোবোটিক সার্জারি হচ্ছে, এইগুলো গেল। এবার ইউট্রাসের কিভাবে হচ্ছে তার কতগুলো পরপর নাম আছে। একটা হচ্ছে, আমি একদম কম থেকে বেশি বেশি বলে যাচ্ছি, অর্থাৎ প্রথম হচ্ছে সাবটোটাল হিস্টেরেক্টমি। কেউ নাম শুনেছো সাবটোটাল হিস্টেরেক্টমি? সাবটোটাল হিস্টেরেক্টমিতে কি বাদ দেওয়া হয় বলো? সাবটোটাল মানে লেস দেন টোটাল, সাব মানে তো কম একটু, 69, 70 থেকে কম, ইংরেজি সাব মানে একটু কম। তুমি এখানে পুরো ইউট্রাসটা বাদ দিচ্ছ না, আমরা সার্ভিক্সটা রেখে আসি, শুধু বডিটা বাদ দিয়ে দেওয়া হলো, সাবটোটাল হিস্টেরেক্টমি।
ইউজুয়ালি এখন আর করা হয় না এক্সেপ্টিং এমার্জেন্সি কেস। ধরো একটা পিপিএইচ কেস, প্রচুর ব্লিড করছে অ্যাটনিক ইউটেরাস, পেশেন্টকে কোনোভাবেই তার ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না, তখন হিস্টেক্টমি করে দেওয়া হয়। সেটা তাড়াতাড়ি করতে হয়, পেশেন্ট মরিবান্ড কন্ডিশন, আমরা সাবটোটাল হিস্টেক্টমি করে নিই। সেটা শুধুমাত্র অ্যাটনিক ইউটেরাস। যদি প্ল্যাসেন্টা প্রিভিয়ার জন্য ব্লিডিং হয় তাহলে সাবটোটাল করে লাভ হয় না, তখন কারণ পত্র ফুলটা নিচে, ওর ব্লিডিংটা নিচের থেকে হয়, তখন পুরো হিস্টেক্টমি করতে হয়। তাহলে সাবটোটাল হিস্টেক্টমির এখন একটি ইন্ডিকেশন হচ্ছে যে অ্যাটনিক ইউটেরাস যদি পিপিএইচ হয়, পেশেন্টের সাবটোটালটা তাড়াতাড়ি হয়ে যায়। তোমাকে এই যদি হিস্টেক্টমি অপারেশন দেখবে, আমাদের টাইম লাগে সার্ভিক্সটার কাছে, ওখানে ব্লাডার আছে, ইউরেটার আছে, খুব সাবধানে করতে হয়। উপরের দিকটা তো অত সাবধানের কিছু নেই, উপরের দিকটা কাটা, উপরের ক্ল্যাম্পগুলো লাগানো তো ঝামেলা নয়, সার্ভিক্সের কাছে টাইম লাগে। তো যেখানে আমার এমার্জেন্সি দরকার সেখানে আমরা ওটা অ্যাভয়েড করে সাবটোটাল করে বেরিয়ে এলাম। এছাড়া মাঝখানে একবার, মানে ধরো আজ থেকে বছর 20 আগে, তখন সাবটোটালই বারবার করতে বলা হতো। যে দেখা গেছে টোটাল হিস্টেক্টমি করলে মেয়েদের মানে সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়াল ডিসকমফোর্ট বেড়ে যায়। সার্ভিক্সটা থাকলে সার্ভিক্সের সিকুয়েন্সটা ভ্যাজাইনাটাকে লুব্রিকেট করে। সেই জন্য মাঝখানে একটা এসেছিল যে কারুর সাবটোটাল করতে হবে না, এই সরি টোটাল হিস্টেক্টমি করতে হবে, সব সাবটোটাল করো, কিপ দ্য সার্ভিক্স। কিন্তু স্টাম্প কার্সিনোম, অর্থাৎ ওই সার্ভিক্সে যদি কখনো সি সার্ভিক্স হয় তার প্রগনোসিস খুব খারাপ। স্টাম্প না থাকলে রেডিওথেরাপির খুব অসুবিধা হয়। সেই জন্য সাবটোটাল হিস্টেক্টমি রুটিনলি খুব একটা করা হয় না। একটি মাত্র ইন্ডিকেশন যেটা বললাম ওইটি জেনে রাখবে। তাহলে সাবটোটাল হচ্ছে আমি শুধু বডি অফ দ্য ইউটেরাসটা রিমুভ করলাম, বাকি সব থাকলো, ইউটেরাস মানে সার্ভিক্স, ওভারি, ফ্যালোপিয়ান টিউব সব রইলো। তারপর হচ্ছে টোটাল হিস্টেক্টমি, সাবটোটালের উপরে টোটাল। টোটাল হিস্টেক্টমি মানে পুরো ইউটেরাসটা বাদ দিয়ে দিলাম ইনক্লুডিং সার্ভিক্স, এটা হলো টোটাল হিস্টেক্টমি। তারপরে হলো প্যান হিস্টেক্টমি, বা যেটা রুটিনলি করা হয় সবার, পিএইচ উইথ বিএসও, বাইল্যাটারাল সালপিঙ্গোওপেক্টমি। সেখানে ইউটেরাস, সার্ভিক্স, তার সঙ্গে টিউব এবং ওভারি সবগুলো একসঙ্গে বাদ দিয়ে দিল। এটাই কমনলি সব থেকে করা হয় টিএইচ উইথ বিএসও বা প্যান হিস্টেক্টমি। যেখানে একটা কথা বলি যে টোটালি করো, সাবটোটালি করো, ওভারি রেখে এলেও ফ্যালোপিয়ান টিউবটা এখন বলছে না রেখে আসতে। হ্যাঁ, মানে ওভারি রাখলেও ডোন্ট প্রিজার্ভ দ্য ফ্যালোপিয়ান টিউব। তুমি কম বয়সী মেয়ের হিস্টেক্টমি করছো, যে ওভারিটা থাক, ফাংশন থাকবে, ফ্যালোপিয়ান টিউব রেখে আসা উচিত, এটা সবার জানা উচিত। কারণ দেখা গেছে যে মোস্ট অফ দ্য এপিথিলিয়া, পার্টিকুলারলি এপিথিলিয়াল ক্যান্সারস অফ ওভারি, তারা টিউবাল এপিথিলিয়াম থেকে বেশি হয়। সেই জন্য টিউবটা হিস্টেক্টমি করলে টিউব রেখে আসবে না, ওভারি রেখে আসতে পারো, ওভারি রাখলেও টিউবটা তুলে নেবে। তাহলে টোটাল হিস্টেক্টমি তিনটে হলো, সাবটোটাল, টোটাল, প্যান হিস্টেক্টমি। তার উপরে হচ্ছে এক্সটেন্ডেড হিস্টেক্টমি। এক্সটেন্ডেড হিস্টেক্টমি মানে যেখানে ওইটা তো হচ্ছে ওর সঙ্গে আপার কাফ অফ দ্য ভ্যাজাইনা, ভ্যাজাইনার আপার 1/4, এটা কখন করা হয় CIN3 বা কার্সিনোমা ইন সিটু সার্ভিক্সে, তখনও স্প্রেড করেনি কার্সিনোমা ইন সিটু, তখন ওই আপার কাপ অফ দ্য ভ্যাজাইনাটা বাদ দিয়ে দেওয়া হয়। আর তারপরে হচ্ছে র্যাডিক্যাল হিস্টেক্টমি, এটা ক্যান্সারে করা হয়। র্যাডিক্যাল হিস্টেক্টমি হলো এক্সটেন্ডেড হিস্টেক্টমি প্লাস রিমুভাল অফ লিম্ফ নোডস। স্টেপ বোঝা গেল তাহলে পরপর কত রকমের হিস্টেক্টমি হয়? সাবটোটাল, টোটাল, প্যান হিস্টেক্টমি, এক্সটেন্ডেড হিস্টেক্টমি, র্যাডিক্যাল হিস্টেক্টমি। র্যাডিক্যাল মানে একটার থেকে একটা এক ধাপ করে উপরে উঠছে আর কি, ওটা হচ্ছে আমি লিম্ফ নোড বের করে দিলাম। আচ্ছা, এবার এপিসিওটমি। এপিসিওটমি উন্ড হলো, এবার এই প্রশ্ন করে আসলে একটা ইনস্ট্রুমেন্টেই তো একটা ক্লাস হয়ে যাবে, তোমার তো আর ইনস্ট্রুমেন্টে বলার কিছু নেই। এটা ধরে তোমাকে এপিসিওটমিতে নানা রকম প্রশ্ন করবে, যে এপিসিওটমি কখন দেবে, হোয়াট ইজ দ্য রাইট টাইম। এপিসিওটমি আগে দিয়ে দিলেও বিপদ, বেশি আগে যদি দিয়ে দাও ব্লিড করতে থাকবে, আর দেরি করলে তো তার ড্যামেজ যা করার করে দেবে। তাহলে এপিসিওটমির একটা আইডিয়াল টাইম থাকবে যে কখন আমি এপিসিওটমিটা দেবো। ক্রাউনিং এর ভার্টেক্স প্রেজেন্টেশনে যদি হয় তাহলে ক্রাউনিং, আর ব্রিচে বলা হয় একটা টিপিক্যাল ডেসক্রিপশন ক্লাইম্বিয়া, হোয়েন দ্য ব্রিচ ক্লাইম্বস আপ, মানে যে ডেলিভারি সময় ব্রিজটা নামছে, দে পোস্টিরিয়র ভ্যালভুলে আঘাত পেয়ে ব্রিজটার উপর দিকে ওঠে, দেখা যায় পরিষ্কার ডেলিভারি, দেখো এই নিচে দিয়ে নামতে এরকম ক্লাইম্বস আপ, যেখানে ধাক্কা লেগে স্পাইনটা ভাঁজ হয়ে যাচ্ছে, মাথার তার তুমি এইটা দেখতে পাচ্ছ না ভেতরে, ব্রিচে বাটক দেখা গেলে এই যে নামছে এখানে পোস্টিরিয়র ভ্যালভুলে ধাক্কা লেগে এরকম উপরের দিকে উঠছে, হোয়েন দ্য ব্রিচ ক্লাইম্বস আপ। যাক, মোটামুটি তাহলে যখন ক্রাউনিং হচ্ছে তখন আমি দেবো।
এক নম্বর। 2 নম্বর হচ্ছে মানে ডিউরিং কন্ট্রাকশন দেবো না যখন কন্ট্রাকশন নেই তখন দেবো। লেবার রুমে দেখবে কমন প্র্যাকটিস হচ্ছে অ্যাট দ্য হাইট অফ কন্ট্রাকশন দেয়, কারণ পেশেন্টের তখন ব্যথা হচ্ছে, চিৎকার করছে, সেই সময় কেটে দাও, সে বুঝতে পারবে না। এই আইডিয়া নিয়ে করা হয় যে হাইট অফ কন্ট্রাকশন, একটা তোমার এখানে একটা বিরাট ব্যথা আছে, তখন যদি তোমার তো এখানে অল্প ব্যথা দেয়, তোমার এটা সেন্সেশনই যাবে না, বড়টাতেই তোমার মাথায় থাকবে, কিন্তু দ্যাট ইজ নট আইডিয়াল। সেটা করলে কি হয়, যখন স্ট্রেচিং হচ্ছে তখন তুমি একটু কাটলে বেড়ে যেতে পারে, সেই জন্য এটা যখন হাইট অফ কন্ট্রাকশনে দেওয়া উচিত না। পেশেন্টের লাগবে না, তুমি লোকাল ইনফিলট্রেট করবে, করে তুমি ইন বিটুইন কন্ট্রাকশন দেবে। হ্যাঁ, অ্যাট দ্য হাইট অফ কন্ট্রাকশন দুটো কারণে আমরা দিই না। একটা হচ্ছে তুমি কন্ট্রোল করতে পারবে না, তখন কি হচ্ছে একদম থিনিং হয়ে যাচ্ছে, কতটা কাটতে হবে তুমি অ্যাসেস করতে পারবে না, কম বেশি হয়ে যাবে। মানে যখন থিন হয়ে যাচ্ছে, তুমি এতটা কাটলে তুমি ভাবলে ইট ইজ এনাফ হয়ে যাবে, যেই কন্ট্রাকশনটা চলে যাবে দেখবে এটা এইটুকু হয়ে গেছে, মানে ইট মে বি ইনঅ্যাডিকুয়েট। সেই জন্য অ্যাট দ্য হাইট অফ কন্ট্রাকশন দুটো কারণে দেওয়া হয় না। একটা হচ্ছে তুমি অ্যাসেস করতে পারবে না যে আমার কতটা অ্যাপিসোডমি দেওয়া দরকার, কারণ তখন তো স্ট্রেচিং হয়ে জায়গাটা বড় হয়ে গেছে, পেরিনিয়ামটা স্ট্রেচটা অনেক বড় হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না। আর 2 নম্বর যেটা বললাম, যে তুমি হয়তো একটু কাটলে কিন্তু পেনের জন্য ওটা বেড়ে গেল, অনেকটা বেড়ে গেল, টিয়ারটা বেশি হয়ে গেল, এক্সটেনশন হয়ে গেল। এই জন্য আমরা কখনো হাইট অফ কন্ট্রাকশনে দেওয়া হয় না, এটা দেওয়া হবে ইন বিটুইন কন্ট্রাকশন। আচ্ছা, এবার হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস, কত রকমের এপিসোডমি দেওয়া হয়? তোমাদের ক্লাস হয়নি না এগুলো, লেকচার? হ্যাঁ বলো বলো না, তুমি যে ভাষাতে স্বচ্ছন্দ বলো। মিড লাইন, বেশ, একটা মিড লাইন আর একটা ল্যাটারাল। আর আর কেউ কিছু বলবে? আর কি টাইপের আছে এপিসোডিক জানো? ও যে দুটো বলেছে দুটো ঠিক আছে, আর কিছু কেউ জানো? দেখো এবার নিজেরাই বুঝতে পারবে। মিড লাইন মানে বুঝতে পারছো, আমি মিডিয়ান গ্রাফে দুদিক দিয়ে মাঝখানে জুড়ছে, মিড লাইনে দিলাম। মিড লাইনের কতগুলো অ্যাডভান্টেজ? মিড লাইন ইজ লিস্ট ভাস্কুলার, ওখানে তো ফাইব্রোসিস হয়ে জুড়েছে। মিড লাইনের অ্যাডভান্টেজ হচ্ছে মিড লাইন হচ্ছে লিস্ট ভাস্কুলার। 2 নম্বর হচ্ছে মিড লাইনে কাটলে দুটো দিক সেম থিকনেস, তোমার সেলাইটাও খুব ভালো হবে, অ্যাপোজিশন খুব সুন্দর হবে, স্টিচিং উইল বি ইজিয়ার এবং রিপেয়ার উইল বি গুড। কিন্তু মিড লাইনের একটি ডিসঅ্যাডভান্টেজ, এবং সেটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ, যার জন্য মিড লাইন আমরা কেউ দিই না। কি সেই ডিসঅ্যাডভান্টেজ? ইফ ইট ইজ এক্সটেন্ডেড, এটা রেকটামে মানে এটা কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হয়ে যাবে, কারণ মিড লাইনে এটা কম, হ্যাঁ, সেই জন্য মিড লাইন কিন্তু দেওয়া হয় না বিকজ অফ দিস, এই একটি কমপ্লিকেশন। আদারওয়াইজ মিড লাইন ইজ দ্য বেস্ট। মিড লাইনে হিলিং ভালো হবে, রিপেয়ার করা সোজা, ব্লাড লস সব থেকে কম হবে মিড লাইনে, কিন্তু এই একটি কমপ্লিকেশনের জন্য মিড লাইন দেওয়া হয় না। তাহলে কি হলো, মিড লাইন দেবো তো ল্যাটারাল দেবো। তাহলে ল্যাটারালের কি সুবিধা কি অসুবিধা? ল্যাটারালের একটি সুবিধা, সেটা হচ্ছে যদি বেড়ে গেলেও আমার একটা ইঞ্জুরি হবে না, কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হবে না, এই একটি তার সুবিধা, বাকি সবই তার অসুবিধা। 1 নম্বর সুবিধা, প্রচুর ব্লিডিং হবে, ল্যাটারাল ব্লাড ভেসেলগুলো সব সাইড থেকে আসছে। 2 নম্বর হচ্ছে স্টিচিং উইল বি ডিফিকাল্ট এবং রিপেয়ার ভালো হবে না, দুদিকে দুরকম থিক ওয়াল, রিপেয়ারটা খুব বাজে হবে, বেশি পেইনফুল হবে। 3 নম্বর আরেকটা হয়, সেটা হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড থাকে ওখানে, ল্যাটারাল কাটলে ইউ মে ইনজিউর দ্য গ্ল্যান্ড অফ বার্থোলিন, মানে ডাক্ট অফ বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ডের ড্রাগতে যদি ইঞ্জুরি হয় তাহলে বার্থোলিন সিস্ট হবে এটা, তো সেই জন্য ল্যাটারালও আমরা দিই না। ও যে দুটো বললো দুটো কোনোটাই আমরা ব্যবহার করি না, নর্মালি করা হয় না। মিড লাইন দেওয়া যেতে পারে যদি খুব ছোট বাচ্চা হয়, তুমি দেখছো হয়ে যাবে একটুখানি কাটলে, তবু দেওয়া হয়, ল্যাটারাল একদমই দেওয়া হয় না। তো ন্যাচারালি এই দুটোর মাঝামাঝি দেওয়া হয় মিডিও ল্যাটারাল, মিডিয়ান প্লাস ল্যাটারাল, অর্থাৎ উই স্টার্টেড দ্য ইনসিশন এট দ্য মিড পয়েন্ট, একটুখানি মিডিয়ান করে আমরা ল্যাটারালি চলে যাই। হ্যাঁ, মানে দুটোর মাঝামাঝি হলো। এই মিডিও ল্যাটারাল হচ্ছে আইডিয়াল, যেটা বেশি করা। আরো একটা টাইপ আছে এখন, যে সেপেট বলে, ওটা কেউ করে না, জাস্ট জেনে রাখা আছে। তাহলে আমরা কমনলি হোয়াট উই ডু ইজ মিডিও ল্যাটারাল এপিসোডমি। তার অ্যাডভান্টেজ, এদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এরও কিছু কিছু রয়েছে, এর অ্যাডভান্টেজগুলো নিয়েছে, ওর অ্যাডভান্টেজগুলো নিয়ে এর নিজস্ব
মানে এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, আর এবার এপিসোডমি থেকে আর প্রশ্ন কি হতে পারে যে এপিসোডমি, এবার এপিসোডমি টিয়ার মানে পেরিনিয়াল টিয়ার গুলো ডিগ্রি 1, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, কি কি পেরিনিয়াল টিয়ার কিভাবে কোয়ালিফাই করা হয়, তারপরে হচ্ছে হয়ে গেলে কি করবে, ইমিডিয়েট রিপেয়ার, কিছু ভয় নেই। এপিসোডমি আর কি বলতে হবে, এবার হচ্ছে কোন সাইডে দেবে, হুইচ সাইড, কোন সাইডে, মিড লাইনের বাঁ দিকে দেবে না ডান দিকে দেবে, অর্থাৎ ভিডিও ল্যাটারাল এপিসোডমি রাইট সাইডে দেবো না লেফট সাইডে দেবো, হুইচ সাইড ইজ বেটার? হ্যাঁ, মানে আমি রাইট হ্যান্ড হলে ডান দিকে করবো আর লেফট হ্যান্ড হলে, আরে বলো না কোন দিকে করবে আগে বলো। হ্যাঁ, লেফট, সবাই লেফট। হ্যাঁ, তাহলে কেউ কেউ উল্টে রাইট বলবে, বললে তো হবে না, কারণটা তো বলতে হবে, কেন করবো, আমার ইচ্ছে হলো বলে বলবো, তোমাদের ইউ হ্যাভ টু এক্সপ্লেন। আমি যাও একটা বলে দিলাম, তুমি নিশ্চয়ই তুমি যদি ইফ ইউ ক্যান জাস্টিফাই ইউর পয়েন্ট, মেডিকেল সায়েন্সে অনেক মত আছে, তুমি তোমার মত, এই যে ধরো তুমি বললে আমি লেফট করবো, এক্সাম বললে লেফট করবে, লেফটে হয়ে যাবে না, তো না স্যার তাহলে রাইট করবো, তাহলে কিন্তু আর পাস করতে পারবে না। ডাক্তারি করতে গেলে ফাম্বল হয় না, আমি যেটা করবো আমি সেটা করবো, হ্যাঁ স্যার আমি লেফটই করবো, তার এই অ্যাডভান্টেজ আছে, আর তার যে ডিসঅ্যাডভান্টেজ স্যার বলবে এইগুলো তুমি, এইগুলো হয়ে যাবে, এই হয়ে যাবে, এই করবে না, তো তুমি সমস্যা বলে না, তাহলে স্যার রাইট করবো, এটা কিন্তু ভীষণ ডিসক্রেডিট। তুমি অপারেশন করার সময় কি তুমি ফাম্বল করবে, কিছুটা বাঁ দিক করবে, কিছু তোমাকে তোমারটা করতে হবে, তার পয়েন্টগুলো বলতে হবে যে না স্যার এই আমার যুক্তি, আমি এইটাই করব। তোমাকে কেউ একবারে গ্রস ভুল না হলে, সবেতেই দেখবে দুটো ওপিনিয়ন রয়েছে। মেডিকেল সায়েন্স তো পিওর সায়েন্স না, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি না 2 2 4 হবে সবসময়, এটা বায়োলজিক্যাল সায়েন্স, এর অনেক ভ্যারাইটিস রয়েছে, যার জন্য এত এত মনে রাখতে হয় আমাদের, যেটা হয় না, কারণ সবটারই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। মিডিও ল্যাটারাল, শোনো, আইডিয়ালি শুড বি ডান অন দ্য রাইট সাইড। তোমরা যে ডেলিভারি দেখো, ডেলিভারি আমরা কি করে করি, পেশেন্ট শুয়ে রয়েছে, পাশে দাঁড়িয়ে রয়েছে, এই পেশেন্ট এরকম শুয়ে রয়েছে, এদিকে পা, আমি এই পেশেন্টের মধ্যে এরকম করে করছি আমার সুবিধের জন্য, কোন দিকে হচ্ছে এটা, পেশেন্টের বাঁ দিকে হচ্ছে, কিন্তু দিস ইজ নট আইডিয়াল। এইখানে দাঁড়িয়ে তো আমার ডেলিভারি করার কথা নয়, আমি দাঁড়াবো, আমি থাকবো কোথায়, পেশেন্টের 2 পায়ের মাঝখানে, আমি তো সামনে দাঁড়াবো, সামনে দাঁড়িয়ে ডেলিভারি করবো, আমি কি সাইড থেকে ডেলিভারি করবো? আমরা লেবার রুমে তাই করি, সেই জন্য মনে হচ্ছে বাঁ দিকে কাটার সুবিধা আমার, কিন্তু আইডিয়ালি আমি রাইট সাইডে করবো। তার কারণ কি, আমার পজিশন হচ্ছে এইখানে, তুমি এখান থেকে যদি কাটো, দেখো রাইট সাইডে কাটা বলো, রাইট সাইডে রিপেয়ার বলো, উইল বি মাচ ইজিয়ার দ্যান লেফট সাইড। তুমি ওই পজিশনে দাঁড়িয়ে যদি বাঁ দিকে কাটা আছে, তুমি ওইদিকে রিপেয়ার করা থেকে এদিকে রিপেয়ার করা, আনলেস ইউ আর লেফট হ্যান্ডেড। হ্যাঁ, এছাড়াও এই সুবিধা অসুবিধা আরেকটা যেটা মেইন ইম্পর্টেন্ট আমি স্ট্রেস করতে চাইছি, তোমরা যদি রেকটামের অ্যানাটমি পড়ো, রেকটাম তো এরকম স্ট্রেট থাকে না, এস শেপেড, কার্ভেচার, তো লাস্ট কার্ভেচার থাকে টুয়ার্ডস লেফট, মানে ওইদিকে কাটতে গেলে রেকটাম ইঞ্জুরি হতে পারে, রাইট সাইডে ওটা থাকে না। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কেন রাইট সাইডে, রাইট সাইড নিয়ে শোনো, হোয়াট ইউ প্র্যাকটিস, বাট ইউ হ্যাভ টু নো দ্য রাইট থিং। আমাদের স্যারা বলতে না, পাস করে গিয়ে পা দিয়ে লিভার পরীক্ষা করতো, কেউ কিছু বলতাম না, কেউ বলতে আসবে না, কিন্তু পরীক্ষার সময় ঠিকঠাক বলতে, অর্থাৎ আমরা ভুল করি সব, কিন্তু তোমাকে জেনে ভুল করবে, না জেনে ভুল, না জানাটা অপরাধ। তা রাইট সাইডে কেন করব, তার এই 3টে পয়েন্ট, এবং ফাইনাল এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফাইনাল কার্ভেচার অফ দ্য রেকটাম ইজ টুয়ার্ডস লেফট সাইড, যার জন্য লেফট সাইডে দিলে রেকটাল ইনজুরি বেশি হতে পারে। তুমি তো ব্লাড, যে বলছিলাম কেন আমি ব্লাডটা ভেতরে রাখবো, তুমি তো হাতটা ঢুকিয়ে দেখতে পাচ্ছ না কিছু, ফিল করে কাটছো, কোথায় কি লেগে যাবে রাইট সাইডে, সেই রিস্কটা কম। বাস, ঠিক আছে।